সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে চ্যানেলের আজকের আয়োজন দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের চ্যানেলের পর্দায় এসএমসি নিবেদিত স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক আয়োজন গর্ভকালীন পুষ্টি সেবা। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার আনোয়ারা বেগম, ফর্মার প্রেসিডেন্ট ওজিএসবি। ম্যাডাম, অনেক অনেক স্বাগত, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন তসলিম উদ্দিন খান, তিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে রয়েছেন সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি একটু ম্যাডামের কাছ থেকে যে প্রশ্নটি একটু রাখতে চাইবো ম্যাডামের কাছে, সেটি হলো যে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এই গর্ভকালীন অপুষ্টি এই বিষয়টি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন যে অপুষ্টির প্রধান কারণ আমাদের দেশে এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কি কি হতে পারে? আসলে এই যে গর্ভবতী মায়েদের অপুষ্টি, এটা কিন্তু গর্ভকালীন সময় থেকে হয় না, এটা ছোট থেকে হয়ে যায়। একদম ছোট থেকেই দেখা যায় যে আমাদের দেশের মেয়েরা অপুষ্টিতে ভোগে। তার অনেকগুলো কারণ আছে। তার কারণ একটা হলো আমরা তো দরিদ্র দেশের মধ্যেই পড়ি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এডুকেশন, তৃতীয়ত আমাদের খাবার, যে ফুড হ্যাবিট, যেটা আমরা যেভাবে খাই, যে খাবারও আছে সেগুলো কিভাবে খেলে পারে যে আমাদের পুষ্টি ভালো হবে সেটা আমরা বুঝি না। এই কারণে আমাদের ছোটোবেলা থেকে আমাদের পুষ্টির অভাব থাকে। এরপরেও আমাদের দেখা যায় গর্ভকালীন পুষ্টিহীনতার আরেকটা কারণ হচ্ছে আমাদের দেশে তো এখনও অনেক অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায় এবং মেয়েরা তাড়াতাড়ি মাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই যে এত তাড়াতাড়ি মা হয়, তাদের হয়তো তাদের বডিটা এখনও পর্যন্ত ডেভেলপই করেনি একটা গর্ভাবস্থার জন্য। একটা গর্ভকালীন সময় তো মায়েদের শরীরে অনেক কিছু প্রয়োজন বেশি হয়, তাদের অনেক কিছু বাড়ে, তাদের জ্বরে ওঠে, বড় হয়, তাদের একটা ভ্রূণ ডেভেলপ করে, সেগুলোর জন্য যে অনেক পুষ্টির দরকার হয় সেটা কিন্তু আমরা সবসময় নিজেরা জানিও না, এবং অল্প বয়সের মেয়েরা কিন্তু ওই জিনিসটা তাদের আরও বেশি দরকার হয় সেটা তারা বুঝেও না, সেই জন্যই তারা আরও বেশি অপুষ্টিতে ভাগে। এছাড়াও আমরা যদি ওদের এডুকেশনের কথা ভাবি, অনেক সময় আমাদের অনেক অল্প বয়সের মেয়েদের পড়াশোনা ছাড়া হয়, ওরা নিজেরাও জানে না যে কোনটা খেলে, এবং খাবারটাও, যে খাবার যদি থাকেও সেই খাবারটা কিভাবে খেলে, একটা ডিমটা কি বেশি ভাজি খেলে ভালো হবে, নাকি অল্প সিদ্ধ করে খেলে ভালো হবে, নাকি মোটামুটি সিদ্ধ ভালো হবে, এটা কিন্তু কেউই জানে না। এটা আমি একটা এক্সাম্পল জানলাম। এইরকমভাবে আমাদের খাবারটা যেটা আমরা খাই, আমাদের খাওয়ার হ্যাবিটটাও তত ভালো না, এটা আমি বলবো। এটা আমাদের সবাদের মধ্যে আছে। আমরা হয়তো মজার জন্য অনেক কিছু করে খাই, কিন্তু আসলে যে পুষ্টিটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমরা খেয়াল করি না। তো এই সমস্ত কারণেই আমাদের দেশের মেয়েদের সাধারণত তাদের পুষ্টিহীনতাই থাকে। তার মধ্যে যখন তারা গর্ভবতী হয়, যেহেতু তাদের ডিমান্ড বাড়ে বাচ্চার জন্য, মায়ের শরীরের জন্য, সেই জন্য তাদের পুষ্টিহীনতাটা আরও অনেক বেশি বেড়ে যায়। এই যে মা অপুষ্টি মা, তার যখন বাচ্চা হয় তারও কিন্তু অপুষ্টি, বাচ্চাটাও অপুষ্টি হয়, কাজে ওই জন্মের আগে থেকেই সে অপুষ্টিতে ভুগল। এই জন্য আমাদের দেশে অপুষ্টিটা এত বেশি। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। তো আমি এই পর্যায়ে একটু স্যারের কাছে জানতে চাইবো যে আমাদের দেশে আসলে অনেক বেশি চাইল্ড ম্যারেজ হয়, 18 বছরের নিচেও অনেকে মা হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে দুয়ের অধিক সন্তান হচ্ছে, অল্প গ্যাপে গ্যাপে সন্তান হচ্ছে। তো আসলে একটা আইডিয়াল প্রসব পরিকল্পনা, যেটা আদর্শ প্রসব পরিকল্পনাটা আসলে কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রসব পরিকল্পনা কিন্তু একটা ব্যাপক বিষয়, কারণ এই প্রসব পরিকল্পনার মাধ্যমে একটা অনাগত শিশু সে পৃথিবীতে আসে, এবং সে সুস্থভাবে আসুক, এটা আমরা সবাই চাবো, এবং সেই কার্যক্রমটার জন্য আমাদের প্রস্তুতি। তো সেই প্রস্তুতি কিন্তু প্রেগনেন্ট হওয়ার আগ থেকেই শুরু হয়। এটাকে বলি আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং, অর্থাৎ একটা মা যে ইন্টেন্ড টু বি এ প্রেগনেন্ট, তাকে কি প্রস্তুতি নিতে হবে, তাকে কিভাবে পরিকল্পনা করতে হবে, এবং সে অ্যাপ্রোপ্রিয়েট, তার সব দিক থেকে সে অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট কি না প্রেগনেন্ট হওয়ার, এটা কিন্তু একটা বিরাট বিষয়। তো সেইটা একটা প্রশিক্ষিত প্রোভাইডারের মাধ্যমে যদি তাকে ওরিয়েন্ট করা যায়, সেটা খুব কিন্তু ভালো হয়। এরপরে আসে প্রেগনেন্ট হওয়ার পরে প্রথম যেটা, পরিবারের সবাইকে কিন্তু তাকে সহায়তা করতে হবে। পরিবারের সদস্যরা তার খাবারের ব্যাপারে, সুষম খাবার সে পাচ্ছে কিনা সেই ব্যাপারে হেল্প করতে হবে। সে পরিবারের অন্য সদস্যরা তাকে হেল্প করবে যে সে কায়িক পরিশ্রম যাতে বেশি না করে, সেটাও কিন্তু একটা পরিকল্পনার অংশ। কিছু টাকা পয়সা কিন্তু জমিয়ে রাখতে হবে এই সময়ের জন্য, কারণ যখনই তার ডেলিভারি হবে, সেটা নর্মাল ডেলিভারি হবে বা সিজারিয়ান হবে, এক্স্যাক্টলি সেটা কিন্তু জানে না। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, একটা ট্রান্সপোর্ট রাখতে হবে, এবং ট্রান্সপোর্টটা ওই মা আগে থেকেই জানা উচিত যে কোন সেন্টারে, ইভেন যে প্রোভাইডার থাকবে তার সম্পর্কেও জানা উচিত। তাহলে খুব সহজেই সে অ্যাডাপ্ট করতে পারবে, সে অত
সমস্যা ফিল করবে না, সেন্টারে যেতে পারবে ওই ট্রান্সপোর্টের মাধ্যমে। সেটা যেভাবেই হোক, যদি নন মেকানাইজড একটা ভ্যান হয় তাতেও অসুবিধা নাই, কিন্তু থাকতে হবে যাতে করে মাকে নিয়ে যাওয়া যায়। আরেকটা পরিকল্পনা হলো কমপক্ষে 4টা এনসি সার্ভিস মা নিতেই হবে। এটা কিন্তু খুবই জরুরি এবং সেটা আমরা বলি 8টা হলে ভালো হয় ডব্লিউএইচওর রিকমেন্ডেশন, কিন্তু সেটা না হলে কমপক্ষে 4টা তো তার নিতেই হবে। এই জন্যও কিন্তু একটা পরিকল্পনা এবং পরিবারের অন্য সদস্যদের তাদের মাকে হেল্প করতে হবে যাতে মা এই এনসি সার্ভিসটা পায়। আর রিসেন্টলি আমরা আরেকটা কম্পোনেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টটা যদি আমরা সাথে দিতে পারি তাহলে সুবিধা হবে যে মার যে নিউট্রিশনের অভাব থাকবে সেটা দূর হবে। তো এইটা হলো সার্বিক একটা ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা যদি আমরা করি ঠিক মতো তাহলেই এর সঠিক পরিকল্পনা আমরা বলতে পারি, এবং মার জন্য মায়ের স্বাস্থ্য এবং শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা অনেক ভালোভাবে এই কার্যক্রমটা উত্তরণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাম, আপনাকে একটু যদি প্রশ্নটি রাখতে চাই যে এই যে মায়েরা আসেন, কখন কমপ্লিকেটেড হয়ে যায় প্রেগন্যান্সিটা, সবচাইতে বেশি কারণগুলো কি এই কমপ্লিকেশনের, এবং সেখানে সেই জিনিসটা আপনি কিভাবে অ্যাড্রেস করেছেন যদি একটু বলতেন আমাদেরকে। প্রেগনেন্সি তো একটা নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এটা স্বাভাবিকভাবেই হবে। আল্লাহ দিয়েছে বাচ্চা যেমন, সেরকম বাচ্চাটা ডেলিভারিও হবে স্বাভাবিকভাবে। এটা কিন্তু আমাদের অ্যাজ হোল ধারণা, কিন্তু আসলে এটা সবসময় ঠিক না। কমপক্ষে 15% প্রেগনেন্সি, শতকরা 15% প্রেগনেন্সি দেখা যায় যে কোনো রকম জটিলতায় ভোগে। এটা শুধু আমাদের দেশে না, বাইরেও দেশে। আর আমাদের দেশে এই জটিলতাটা অনেক বেশি। তার কারণ হচ্ছে আমাদের দেশের যেটা উনি বললেন যে অ্যান্টিনেটাল কেয়ার, যেটা মানে প্রেগনেন্সির সময় যেটা কেয়ারটা, সেটা কেয়ারে অনেকেই যায় না, এখনও পর্যন্ত যায় না। যদিও আগের চেয়ে একটু বেড়েছে, তবু এখনও অনেকেই যায় না। এবং যদি ওনারা যদি আসতেন তাহলে দেখা যেত যে আমরা অ্যান্টিনেটাল কেয়ারের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারতাম যে কাদের আমাদের এই কমপ্লিকেশনগুলো হতে পারে। যেমন একটা মা যদি খুব অল্প বয়স হয় তার কিন্তু কতগুলো কমপ্লিকেশন হতে পারে, আবার একটা মা যদি খুব বেশি বয়স হয় তারও আবার কিছু কমপ্লিকেশন হবে। কোনো মারা আছেন যারা আসলে আমাদের কাছে ওভারওয়েট, তাদেরও কমপ্লিকেশন হয়। কারো হয়তো ডায়াবেটিস আছে, কারো হয়তো ব্লাড প্রেশার বেশি আছে, কারো হয়তো কোনো ক্রনিক ডিজিজ আছে যেমন রেনাল ফেলুর। এই সমস্ত প্রেগনেন্ট পেশেন্টদের মানে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। কারো যদি কোনো কিছু না থাকে তবু কিছু কিছু প্রবলেম প্রেগনেন্সি ইটসেলফ নিজের জন্য হয়। তার মধ্যে একটা হলো যেমন এনিমিয়া, এটা যতই ভালো থাকুক যদি সে আয়রন না খায় তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ প্রি প্রেগনেন্সিতে যা থাকবে তার চেয়ে ওটা কমে যাবে, 20% কমে যাবে। এটা হলো নিয়ম। যদি 12 গ্রাম থাকে তার 10 গ্রাম হয়ে যায়। এটা হলো প্রেগনেন্সির যে ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ হয় বডিতে, তার জন্য হয়। যে সমস্ত কমপ্লিকেশন বেশি হয় বিশেষ করে আমাদের দেশে এই যে অ্যান্টিনেটাল কেয়ারে না আসার জন্য, তার মধ্যে হলো একটা হচ্ছে এক্লামশিয়া, আর একটা হচ্ছে হেমোরেজ, মানে প্রসব পরবর্তী হেমোরেজ। পূর্বেও হেমোরেজ হতে পারে কিন্তু পরবর্তী হেমোরেজটাই বেশি ডেঞ্জারাস, তারপরে সেই হেমোরেজে বেশি মারা যায়। এখন আমাদের দেশে মায়ের মৃত্যু হার প্রসব পরবর্তী হেমোরেজ এবং এক্লামশিয়া এটার জন্য বেশি। এই দুটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটারই মধ্যে যেমন এক্লামশিয়ার এক্স্যাক্টলি কজ জানা যায় না, কিন্তু একটা কজ এটা জানা গেছে যে এইটা এই মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্যই কিন্তু এক্লামশিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কাজে আমরা যদি বিশেষ করে ফলিক অ্যাসিড, তারপরে সেলেনিয়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর অভাব থাকলে, ম্যাগনেসিয়াম এগুলোর অভাব থাকলে বেশি তাদের এক্লামশিয়া হয়, বা যেটাকে আমরা খিঁচুনি রোগ বলি। আরেকটা হচ্ছে যে আমি যেটা বললাম যে প্রসব পরবর্তী যে রক্তপাত, মানে যেটাকে আমরা পোস্টপার্টাম হেমোরেজ বলি, সেটাও কিন্তু একদিকে দেখা যায় যে মা এনিমিক না, মানে গায়ে রক্ত শূন্যতা নাই, তার যতটা ব্লিডিং সে স্ট্যান্ড করতে পারে, সহ্য করতে পারবে, কিন্তু যার গায়ে রক্ত কম থাকবে কিন্তু অল্প ব্লিডিং হলে তার কমপ্লিকেশন অনেক বেশি হবে। এবং আমাদের দেশের মায়ের মৃত্যু হার বেশি হওয়ার এটাও একটা কারণ। কাজে আমরা যদি এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা নাকি আমাদের মায়ের স্বাস্থ্যের জন্য খুব দরকার। শুধু মা না, আমি কি বলবো যে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, এটার জন্য কিন্তু বাচ্চাদেরও অনেক প্রবলেম হয়। বাচ্চার অ্যানোমেলি হতে পারে, অনেক সময় দেখা যায় যে বাচ্চার মাথার খুলি হয়নি, কিংবা বাচ্চার পিছন দিকে যে নার্ভটা সেটা কিছুটা বের হয়ে আসছে, আমরা মেনিঙ্গোসিল এসব বলি আমরা। এই জিনিসগুলি কিন্তু এই যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়। এই আবার মেয়েদের বাচ্চারা সাইজ ছোট হয়, যেমন বলি না আইইউজিআর যেটাকে বলি, ইনটেউটেন গ্রোথ রিটার্ডেশন, মানে বাচ্চা যে ওজন হওয়ার কথা তার চেয়ে অনেক কম ওজন হয়। এগুলো সবই হচ্ছে
আবার অনেক সময় বাচ্চা আগে হয়ে যায় ডেলিভারি, সেগুলো সবই কিন্তু মায়েদের যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হতে পারে। কাজে আমরা যদি ডিউরিং প্রেগনেন্সিতে অ্যান্টিনেটাল কেয়ারে থাকি এবং প্রপার আমরা যদি তার চেক আপ করি, ব্লাড প্রেশার দেখি, ওজন দেখি, ওজন ঠিকমতো বাড়ছে কিনা, হিমোগ্লোবিন পার্সেন্টেজ ঠিক আছে কিনা, এবং সেগুলোর জন্য সেই হিসেবে চিকিৎসা দিই, তাহলে এই জিনিসগুলিকে আমরা অনেক অংশে প্রিভেন্ট করতে পারবো আর কি, প্রতিকার করতে পারবো। স্যার, ম্যাডাম যেরকমটি বলছিলেন, এবং আমাদের যদি আমরা দেখি যে সোশ্যাল মার্কেটিং কোম্পানিরও কিন্তু এটার জন্য আপনারা ব্যাপক উদ্যোগ নিয়েছেন, এবং এই মাইক্রোনিউট্রিয়েন্টের যে ডেফিসিয়েন্সি অ্যাড্রেস করে কিন্তু এমএমএস, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের আয়োজন করা হয়, এবং সেটা সারা দেশব্যাপী আপনারা ডিস্ট্রিবিউট করছেন যাতে মায়েরা এই প্রেগনেন্সি অবস্থায় স্বাস্থ্য জটিলতা বা পুষ্টিহীনতা না ভোগে। তো এই বিষয়টি নিয়ে স্যার আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনে নিতে চাইবো। আসলে এই মাইক্রোনিউট্রিশন যেটা বলে অনুপুষ্টি, আসলে এটা কিন্তু অণু না, এটা অনুমানিক কত ক্ষুদ্র ছোট, কিন্তু এর একটা ব্যাপক ভূমিকা রয়েছে। দেখেন, আপনি যদি ক্যালসিয়ামের অভাব থাকে একজন মার, তাহলে তার হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে গর্ভকালীন সময়, এবং হাইপার টেনশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রি অ্যাক্লামশিয়া এবং পরবর্তীতে অ্যাক্লামশিয়া। দেখেন একটার সাথে একটা কিভাবে লিঙ্ক। কিন্তু ওই মা যদি প্রেগনেন্ট অবস্থায় ক্যালসিয়ামটা পুরো পেত, তার যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না থাকতো, তাহলে কিন্তু এই সমস্যাটা হয়তো এভাবে হতো না। আবার ক্যালসিয়ামের আরেকটা হলো, এই যে বাচ্চাটা আসবে তার কিন্তু অস্থিমজ্জা যাতে করে খুব ভালো হয়, দৃঢ় হয়, সেটাও কিন্তু একটা ক্যালসিয়ামের কাজ। তো আমরা কি বলি, আমরা প্রথমে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যেটা সারা বিশ্বের জন্য একটা, আমি বলবো একটা অত্যন্ত ভালো একটা ইনোভেশন হয়েছে, যেটা WHO, ইউনিসেফ এটাকে এন্ডোর্স করেছে, তারাও প্রোগ্রাম পরিচালিত করছে যাতে বিভিন্ন দেশে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যাতে প্রেগনেন্ট মারা ব্যবহার করতে পারে। এবং এখানে 15 ইনগ্রেডিয়েন্টস রয়েছে। 15 ইনগ্রেডিয়েন্টসের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি আবার 5 রকমের রয়েছে, ভিটামিন সি, ডি, ই, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, সিলিনিয়াম, এই সমস্ত কপার, এই সব কিছু মিলে যে মাইক্রোনিউট্রিশনের একটা কম্বিনেশন। এবং এটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড। এএনসি সার্ভিস যেমন পাওয়াটা জরুরি, এই এমএমএস পাওয়াটা খুব জরুরি, মানে এটা একটা ফুল কেয়ার সাপোর্ট দিবে, ফুল কেয়ার সাপোর্ট। এবং এটার সাথে আরেকটা হলো ক্যালসিয়াম দিতে হবে। এই ক্যালসিয়াম এবং এই 15 ইনগ্রেডিয়েন্ট যদি পায় রেগুলার মা, তাহলে মাদের এই পুষ্টির অভাবটা, অনুপুষ্টির অভাবটা থাকবে না। একটু আগে আপা যে কথাটা বললেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে কিন্তু একটা বিরাট অংশ শিশু, তারা প্রিটার্ম বার্থ যেটাকে বলে, অর্থাৎ তার বয়স হয় নাই, শিশুটা ঠিকভাবে ম্যাচিউরড হয় না, তার আগেই সন্তান প্রসব হয়ে যায়, এবং এর ফলে আন্ডারওয়েট হয় ইন মেনি কেসেস। এই আন্ডারওয়েটের হলো 2.5 কেজির নিচে যদি হয় আন্ডারওয়েট মিনস কিন্তু সে অপুষ্টির শিকার ওই শিশুটি, এবং ওই শিশুটি অপুষ্টির মধ্যে বেড়ে উঠবে। সে যদি মেয়ে শিশু হয়, তাহলে তারপরে সে যখন অ্যাডোলেসেন্ট হবে, সেই ম্যালনারিশ অ্যাডোলেসেন্ট, তার আবার বিয়ে হয়ে গেলে কিন্তু এর একটা পরিক্রমা রয়েছে। তো এই কারণে আমরা বলি যে আজকাল যে কথাটা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, যে এএনসি সার্ভিস যেমন নিবে সেটা একটা দিক, তার সাপ্লিমেন্ট পেতে হবে যাতে করে তার অনুপুষ্টির অভাব না থাকে, তাহলেই আমরা একটা সুস্থ মা এবং সুস্থ শিশু পাবো গর্ভকালীন সময়ের। নিশ্চয়ই তাই। এবং ম্যাডাম, আমি একটু স্যারের কথার প্রেক্ষাপটে একটু জিজ্ঞেস করতে চাইবো আপনার কাছে, যে এই যে এত চাইল্ড ম্যারেজ হচ্ছে এবং অনেক অল্প বয়সে মা হয়ে যাচ্ছে, যেটা বলছিলেন যে তার নিজেরই ডেভেলপমেন্ট হয়নি, তো এটা ছাড়াও দেখা যায় যে অনেক মা রিপিটেড চাইল্ড বার্থ হচ্ছে, তো এই জিনিসটা অ্যাড্রেস করে যে বার্থ স্পেসিংয়ের একটা প্রয়োজনীয়তা আছে, এবং কাপল বিয়ে করার পরেই যে বাচ্চা নেবে, তো এই বিষয়টি পুরোটাই একটা পরিকল্পিত বিষয় হতে হবে। এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। প্রথমত, চাইল্ড ম্যারেজ হওয়া উচিত না, 18 বছরের আগে তো বিয়ে হওয়াই উচিত না, এবং 20 বছরের আগে বাচ্চাও নেওয়া উচিত না, চেষ্টা করা উচিত না। তো এখন তো বিয়ে হয়ে যায়, কিংবা 18 বছরে বিয়ে হলো, সে যদি 2 বছর গ্যাপ করতে চায়, তাহলে তো তাদের পরিকল্পনাতে যাওয়া উচিত। এটা ঠিক যে আমাদের দেশের পরিকল্পনা সার্ভিস কিন্তু অনেক ভালো আছে, এখনও আছে, কিন্তু যে জিনিসটা অনেক আগে ছিল, আগে কিন্তু আমাদের গ্রামে গ্রামে যে ওদের সাথে উঠান বৈঠক হতো, আরও নানা রকম, ওরা একদম বাসায় যেয়ে ওদের সাথে কথা বলে বলে তাদেরকে এই সমস্ত পরিকল্পনার বিষয়গুলি সম্বন্ধে বলতো। অনেক রকম মেথড আছে পরিকল্পনার,
এমনি পিল আছে, কম্বাইন্ড পিল আছে, প্রজেস্টেরন অনলি পিল আছে, ইনজেকশন আছে, আইওসিডি আছে। হয়তো মাসে একদিন কি সপ্তাহে একদিন ওরা উঠান বৈঠক করতো, সেখানে করে তাদেরকে জানাতো। এখন সেই জিনিসটা ঠিক উঠে গেছে। আমার মনে হয় এই জিনিসটা আবার হয়তো চালু হলে আমাদের জন্য ভালো হয়। কেননা এখন যে সমস্ত আমাদের ক্লিনিকে এসে ওরা তো শুনতেও চায় না, ওরা আসেও না, যে বসলে কিন্তু সবাই মিলে এসে সুন্দর করে বসে পুষ্টি আপা বলে ওদের সাথে সুন্দর গল্প করতে করতে এগুলো শোনে। সেটা একটা জিনিস। আমাদের যদি আমরা মনে করি পরিবার পরিকল্পনাটাকে সাকসেসফুল করতে চাই, তাহলে এটা একটা জিনিস যে ওরা পরিবার পরিকল্পনার মেথডগুলি সম্বন্ধে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। দ্বিতীয় কথা হলো এই যে পরিবার পরিকল্পনার মেথডগুলি আছে, এটা কিন্তু অনেক রকম মেথড আছে, কোনোটা এক একজনকে স্যুট করে। কাজে আমরা যখন নাকি কেউ একটা নিল, তার দেখা গেল যে সেটা নেওয়ার পরে তার ব্লিডিং হচ্ছে, একটু করে ব্লিডিং হচ্ছে। প্রথম থেকে একটু ব্লিডিং হতে পারে, সেটা আমাদের আগেই যখন দিবে তখন আমাদের বুঝিয়ে বলা উচিত যে আপনার এটা কিন্তু এরকম হতে পারে, কিছুদিন খাওয়ার পরে ঠিক হয়ে যায়। কিন্তু যদি ওটা হতেই থাকে কন্টিনিউ, তাহলে ওই মেথডটা বাদ দিয়ে অন্য মেথডে চলে যেতে পারে। এখন তো অনেক মেথড আছে। আর এখন সুবিধা কি, অনেক আগে যেমন আমরা শুধুমাত্র বলতাম যে যাদের এখন পর্যন্ত কোনো বাচ্চা হয় না তারা অনলি কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল যেটা সেটা নিতে পারবে, আর তাছাড়া হাজবেন্ডের দিক থেকে কন্ডোম ব্যবহার করতে পারে। কিন্তু এখন কিন্তু এটা বলে না। এখন কিন্তু যারা মানে একটাও বাচ্চা নেয় তারাও কিন্তু কপারটি নিতে পারে, তারা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ যখন ইমপ্লান্ট আছে তারা নিতে পারে। ওগুলোতে একটা সুবিধা আছে, ওটা অনেক লং টার্ম, 2 বছর 3 বছর। আর এমনি যে আগে যে প্রতিদিন ওই কম্বাইন্ড পিল যেটা সেটা খাওয়া তো প্রত্যেক দিন খেতে হয়, এটা একদিন খাওয়া বাদ দিলে এবার সেটা পুরো জিনিসটা অসুবিধা হয়ে যায়। কাজে নানান রকম দিক আছে, এগুলো যদি আমরা ওদেরকে বোঝাতে পারি তাহলে আমাদের বার্থ স্পেসিং সম্বন্ধে বোঝানো দেবে। সাথে কিন্তু বলতে হবে এটা যে কেন আমরা এত তাড়াতাড়ি নেব না। যেমন কেন আমরা জানি যে পুষ্টির 18 বছরের আগে বাচ্চা হলে তার বডি ডেভেলপ করে না, আবার একটা বাচ্চা হওয়ার পরে আরেকটা বাচ্চার কিছুটা গ্যাপ তো অ্যাটলিস্ট 2 বছর তো গ্যাপ দিতেই হয়। 2 বছর পরে যদি ট্রাই করে তার একটা বাচ্চা হতে 3-4 বছর হয়ে যাবে। আর তাছাড়া তার যে প্রথমে একটা বাচ্চা হওয়ার জন্য তার শরীর থেকে কিছু মানে যেহেতু প্রেগনেন্সির সময় রক্ত যায়, কারণ শরীরে নানান রকম চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলি একদম পুরোপুরি ঠিক হতে, তার এনিমিয়া এইসব কারেকশন হতে কিন্তু 2 বছর সময় লেগে যায়। আর একটা হচ্ছে যে ঘন বাচ্চা হলে যে শুধুমাত্র যে আমাদের যে ওর বডিতে মানে বডি ডেভেলপ করে না সেই জন্য না, ঘন বাচ্চা কিন্তু আর একটা কারণ হলো আমাদের যে আমরা সার্ভাইকাল ক্যান্সার, আমাদের দেশে তো ব্রেস্ট ক্যান্সারের পরেই ইনসিডেন্স হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এই সার্ভাইকাল ক্যান্সারও কিন্তু ঘন বাচ্চা হলে পরে দেখা যায় যে বিশেষ করে নর্মাল ডেলিভারির পরে সার্ভাইকাল ক্যান্সারও বাড়ে যায়। কারণ ওই যে সার্ভিক্সটা তারা পুরোপুরি সুস্থ হয়ে আরেকটা বাচ্চা নেওয়ার আগে পর্যন্ত যদি তাদের আবার বাচ্চা আসে তাহলে দেখা যায় সার্ভিক্স ইনজুরি হয়, ওটাতে ক্রনিক সার্ভিসাইটিস হয়, আলটিমেটলি ওখানটায় ইনফেকশন হয়, এইচপিভি ইনফেকশন হয়ে আলটিমেটলি তাদের আবার এই ক্যান্সারটাও বেশি হতে পারে। প্রসঙ্গক্রমে ম্যাডাম একটু জানিয়ে রাখি দর্শকদের যে সার্ভাইকাল ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা সম্ভব এবং সেটার জন্য কিন্তু ভ্যাকসিনেশনও আছে এবং প্রপার ভাবে স্ক্রিনিং করে মানে করার অনেক সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেক স্ক্রিনিং করে সম্ভব আছে। এই ভ্যাকসিনেশন সম্বন্ধে বলতে পারবো এখন কিন্তু আমরা জানেন আজকাল যদি অল্প বয়সে এই ভ্যাকসিনটা নেওয়া হয় 13 থেকে 15 বছরের মধ্যে, তাহলে একটা ডোজ নিলেই হয়। আগে কিন্তু 2টো ডোজ নিতে হতো বা 3টে ডোজ নিতে হতো, কিন্তু এখন একটা ডোজ নিলেই হয় এবং বিয়ের আগেই নেওয়াই ভালো। 13 থেকে 15 বছরের মধ্যে নিলে সবচাইতে ভালো। আর যদি পরেও হয়, যদি আমাদের অনেক দেরি হয়ে যায় কোনো কারণে, আমরা অনেকেই তো আছে আগে ছিল না, এই ভ্যাকসিন তো অ্যাভেলেবল ছিল না আগে, তখন ছিল না, তখন এখন যদি একটু বয়স হয়ে যায় পরে হয় তাহলে একটা টেস্ট করা যায়, এইচপিভি ডিএনএ টেস্ট। ওটা করে যদি ওটা নেগেটিভ থাকে তাহলে কিন্তু সে মারা নিতে পারে। অ্যাটলিস্ট 35-45 ইয়ার্স পর্যন্ত কেউ নিতে পারে প্রিভেনশনের জন্য, তবে তাদের ডোজটা একটু বেশি লাগে, তাদের 3টা ডোজ লাগে। এখন আমাদের সরকারিভাবে প্রসঙ্গে বলছিলাম আর কি যে এই মানে মায়েদের ক্ষেত্রে আর কি যে আপনি বললেন যে একটা প্রপার পরিকল্পনা প্রয়োজন। তো পরিকল্পনা মানে একটা জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা এবং এই পুষ্টি পরিকল্পনা, এই দুইটার জন্য কিন্তু ম্যাডাম আপনি জেনে খুশি হবেন যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি কিন্তু এই হলিস্টিক ভাবে মা ও শিশু স্বাস্থ্য কল্যাণে কাজ করে আসছে। এই প্রসঙ্গ নিয়ে আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে আপনাদের কার্যক্রমগুলোর। আমি একটু আপনার সাথে প্রথমে একটু অ্যাড করি, তারপর বলে আমাদের কিন্তু খুব পপুলার একটা স্লোগান আছে, সেটা হলো 18-20-35-3 আনবে সুখের নতুন দিন। অর্থাৎ 18 বছর আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না, 2টো সন্তানের মধ্যে ব্যবধান থাকবে 3 বছর, আবার 35 বছরের পরেও না। এবং এই স্টাডিতে দেখা গেছে যদি এই বিষয়টার নন কমপ্লায়েন্স হয় তাহলে কিন্তু শিশু মৃত্যুও বাড়ে, মাতৃমৃত্যুও বাড়ে। তো এটা আমাদের সবার জন্য একটা মেসেজ যে এই ইস্যুটা মনে রাখতে হবে। এসএমসি কিন্তু প্রেগনেন্ট মাদের জন্য একটা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সারা দেশব্যাপী। প্রায় 120টা উপজেলা আছে আমাদের, সেখানে প্যারামেডিক্স আমরা নিয়োগ করেছি,
যাতে করে ওই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে যাতে মাদের কমপক্ষে 4টা এএনসি সার্ভিস দেওয়া যায় সেইটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি। এটা হলো একদিকের কথা, এবং সেখানে আমরা 5টা বেসিক কম্পোনেন্ট যেটা আছে এএনসি সার্ভিসের সেটা আমরা ইনশিওর করতে চাচ্ছি, যে তার ব্লাড প্রেশার আছে কিনা, ব্লাড গ্লুকোজ আছে কিনা, অ্যালবুমিন ইউরিনে আছে কিনা, তার হাইটের অবস্থাটা কেমন, তার ডেঞ্জার সাইন প্রেগনেন্সির কোনো সিমটম তাদের মধ্যে আছে কিনা, এইসব বেসিক যে জিনিসগুলো এইগুলো আমরা নির্ণয় করি, এবং তারপরে তাদেরকে বলি কমপক্ষে একটা গ্র্যাজুয়েট ডক্টরের কাছে একটা সার্ভিস অ্যাটলিস্ট নিক, তাহলে কিন্তু তার যে অবস্থাটা পুরোটা আমরা বুঝতে পারবো। এটা কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়েছে, কারণ মানুষ ওই দোরগোড়ায় গিয়ে সার্ভিসটা পাচ্ছে। তারপরে আমাদের একটা নেটওয়ার্ক রয়েছে ব্লু স্টার প্রোভাইডার। এই ব্লু স্টার প্রোভাইডারদের কিন্তু প্রায় 13,000 ব্লু স্টার, এদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এরাও এই সেবার মধ্যে গর্ভকালীন সেবা সারা বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে এই ব্লু স্টার প্রোভাইডার, এরাও করে। সব থেকে বড় কথা হলো ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রয়েছে ওজিএসবির আমাদের সাথে। ওজিএসবির সাথে কিন্তু আমরা খুব ক্লোজলি কাজ করছি। আমাদের যেটা আমাদের নেটওয়ার্কের নাম পিঙ্ক স্টার, পিঙ্ক স্টারে যারা বিশেষ করে অনেক সিনিয়র লেভেলের অভিজয়ন আছেন, ইয়াং অভিজয়ন আছে, সবাই এটা মেম্বার হয়ে আইইউডি এবং ইমপ্লান্ট সার্ভিসটা দেয়। এটার সাথে যাতে করে তারা প্রমোট করে আমাদের ব্র্যান্ডের নাম ফুল কেয়ার এমএমএস, মাল্টিমল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এবং ফরবোন একটা ক্যালসিয়াম আছে। এইটা যদি জয়েন্টলি প্রমোট করে আমাদের একটা উন্নয়ন সহযোগী আমাদেরকে সহায়তা দিচ্ছে যাতে করে এই কার্যক্রমটা আমরা করতে পারি। এবং উই আর ভেরি মাচ গ্রেটফুল যে আমাদের ওজিএসবি ইজ ভেরি মাচ অ্যাক্টিভ পার্টনার অফ আস। গভর্নমেন্ট সহায়তা করতেছে, আমরা নিজেরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে করে সারা দেশব্যাপী এই প্রেগনেন্ট মাদের জন্য এই সেবাগুলো আমরা চালিয়ে যেতে পারি। জি ম্যাডাম, আপনার কাছে যেটি জানতে চাইবো, আমরা আয়োজনের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি বলছিলেন যে আপনার একটা গ্রুপ থাকে যে খুব আর্লি প্রেগনেন্সি হয়, আবার একটা গ্রুপ থাকে লেট প্রেগনেন্সি হয়। এই দুটার মাঝখানে কিন্তু একটা বিরাট সমস্যা সৃষ্টি করে হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি গ্রুপ। সো এই হাই রিস্ক প্রেগনেন্সি গ্রুপ এবং এই অ্যাকচুয়ালি এই গ্রুপটা আমরা কখন আইডেন্টিফাই করব, কাদের পড়ব, এবং কখন তারা সাথে সাথে আপনার চিকিৎসকের পরামর্শ নেবে, এই বিষয়টি নিয়ে যদি একটু সংক্ষেপে বলতেন। এখন এই দুটো গ্রুপের মধ্যে যে হাই রিস্ক প্রেগনেন্সি, আমরা কিন্তু ইয়াং আর এলডারলির কথা বাদ দিলাম, ওই দুটো বাদেও হাই রিস্ক প্রেগনেন্সি বলতে কতগুলো জিনিস আছে। যেমন যে পেশেন্টের যার নাকি প্রেশার বেশি, কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি ক্রনিক রেনাল ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকে, কারো যদি দেখা যায় যে তার প্রেগনেন্সিতে সে টুইন প্রেগনেন্সি, মানে একটার জায়গায় দুটো টুইন প্রেগনেন্সি আছে, দুটো প্রেগনেন্সি আছে, বা ট্রিপলেট প্রেগনেন্সি আছে, এই সমস্ত জিনিস যাদের এই সমস্ত থাকে তারা কিন্তু আসলে হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে। এবং এই সমস্ত হাই রিস্ক প্রেগনেন্সি তাদের অনেক কিছু প্রবলেম হতে পারে, যেমন এক্লাম্পসিয়া হতে পারে, এনিমিয়া হতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, তাদের অপারেটিভ সার্জারি বেশি রাখতে পারে। কাজে এই সমস্ত যাদের থাকবে, যারা জানবেন যে তাদের এরকম আছে, কিছুটা যদি মনে করে বলতে সিমটমের কথাও বলতে পারে, কেউ সিমটম দেখেও কিন্তু ভাবতে পারে। কেউ যদি খুব বেশি উইক লাগে, কিংবা খুব বেশি উইক লাগলে বোঝা যায় যে সে এনিমিক, খুব বেশি উইক লাগছে, হাত পা জ্বালাপাড়া করে, মাথা ব্যথা করে। আবার যদি কারো দেখা যায় যে খুব মাথা ব্যথাটা খুব বেশি আছে, পায়ের মধ্যে পা ফুলে গেছে, পেটের এখানে ব্যথা করছে, তাদেরও কিন্তু হাই রিস্ক, তার মানে তাদের এক্লাম্পসিয়া হচ্ছে সেরকম। কিংবা কেউ যদি দেখে যে ইউরিন করে আসার পরে দেখা যায় যে ইউরিনে ওই বাথরুমে বেশি পিঁপড়া, কিন্তু অনেকে তো আমরা তো জানে না যে কি, যদি না যায় কেয়ার করতে, তাহলে সে পিঁপড়া থাকার কারণ কিন্তু তার ইউরিনে সুগার আসার জন্য, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। কেউ মাঝে খেয়াল করে এই সমস্ত জিনিস, তখনই কিন্তু তাদের ইমিডিয়েটলি কাছে যে সমস্ত ডাক্তার আছেন, মানে যারা এই সমস্ত অ্যান্টিনেটাল সার্ভিস দেয়, তাদের সাথে যোগাযোগ করা উচিত। যোগাযোগ করলে ওনারা তখন তাকে এক্সামিন করে কোন ডিরেকশানে গেলে পরে তার এই জিনিসটা ভালো হবে, সেইভাবে তাকে বলা হবে। এবং আমরা এমনিতেও এখন হোম ডেলিভারির চেয়ে আমরা মনে করি কোনো হসপিটাল ডেলিভারি হয় ভালো, এবং এই পেশেন্টগুলি যাদের হাই রিস্ক থাকবে তাদের অবশ্যই হসপিটাল ডেলিভারি করতে হবে। জি, তো ম্যাডাম হসপিটাল ডেলিভারি প্রসঙ্গে যখন এলেন, একটু জানতে চাইবো যে আসলে বাংলাদেশে এখনও কিন্তু দেখা যায় যে হোম ডেলিভারি প্র্যাকটিসটা রয়েছে, এবং এই হসপিটাল ডেলিভারি করতে হবে, এই অ্যাওয়ারনেসটা আসলে আমরা কেন তাদেরকে পৌঁছে দিতে পারছি না, আসলে সংকটটা কোথায় একটু যদি বলতেন। অনেক আগে কিন্তু আমরা বাসার ডেলিভারিটাকেও এনকারেজ করতাম, কিন্তু বলতাম প্রশিক্ষিত স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টদের দিয়ে, তার কারণ তখন আমাদের এত ফ্যাসিলিটি ছিল না। কিন্তু এখন অনেক ফ্যাসিলিটিস হয়ে গেছে, সেই কারণে আমরা তাদেরকে বলতে পারি।
কিন্তু আমাদের বলার সিস্টেমটা আমাদের ওই গ্রাসরুট লেভেলে যেই বলতে হবে। আমরা এটা বিভিন্ন ফোরামে কথা বলতে পারি, যেমন টেলিভিশন তো প্রায় সবাই দেখে এখন, সব জায়গায় টেলিভিশন, গ্রামে আমাদের সব জায়গায় আমরা যদি টেলিভিশনে এরকম একটা অনুষ্ঠানগুলো করতে থাকি যে হ্যাঁ কেন হসপিটাল ডেলিভারি করলে কী সুবিধা আর হোম ডেলিভারি করলে কী অসুবিধা হতে পারে, সুবিধাও কিছু আছে যেমন বাসায় থাকলেও সে, কিন্তু সেটার যে অসুবিধা যে অনেক বেশি, সেই জিনিসগুলিকে যদি আমরা তাদেরকে বোঝাতে পারি, তারপরে আমাদের যখন নাকি আমরা এডুকেশনের কথা বলবো না, আমাদের এডুকেশনের মধ্যে কিছুটা আমার মনে হয় প্রথম থেকেই যখন আমাদের হেলথে যে এই একটা মা সুস্থ মা হতে হলে কি লাগে, কীভাবে সুস্থ মা হবে, কোথায় গেলে হবে, সেগুলো যদি আমরা এডুকেশনের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই জিনিসটাকে ছড়াতে পারবো। ম্যাডাম, শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আজকের এই টোটাল ডিসকাশন থেকে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা আপনার মেয়ে সন্তানের যত্ন নেন, প্রথম থেকে যদি তার যত্ন নেন তাহলে সে একটা ভালো মা হবে। আরেকটা হচ্ছে যখনই কেউ প্রেগনেন্ট হবে সেই প্রেগনেন্ট মাকে অবশ্যই আপনারা অ্যান্টিনেটাল কেয়ারে নিয়ে যাবেন, অ্যাটলিস্ট 4টা অ্যান্টিনেটাল, যেটা বলেছেন তসলিম ভাই, অ্যাটলিস্ট 4টা অ্যান্টিনেটাল কেয়ার তো নিতেই হবে এবং সম্ভব হলে আপনারা অবশ্যই হসপিটাল ডেলিভারি করাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আপা চমৎকার বলেছেন, আসলে 4টা এএনসি সার্ভিসের বিকল্প নাই, মিনিমাম এটা করতেই হবে। আর ওই যে 18, 20, 35, 3 অ্যাডোলেসেন্ট একটা মেয়ে প্রেগনেন্ট হবে সেটা কিন্তু চলবে না। 18 বছরের আগে বিয়ে হবে না, 20 বছর আগে কোনো সন্তান না, এটাকেও এর সাথে দেখতে হবে। আর তার সাথে যেটা অ্যাড করতে হবে সেটা হলো মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। নিউট্রিশন অভাব যদি না থাকে তাহলে মার স্বাস্থ্য ভালো থাকবে, অনাগত সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। তো এই কয়টা বিষয় যদি, এবং তার সাথে ইনস্টিটিউশনাল আপাতত অলরেডি বললেন, এর কম্বিনেশন যদি হয় তাহলেই বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন হবে মা এবং শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের আজকের আয়োজনে আপনাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এসএমসি নিবেদিত স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক আয়োজন গর্ভকালীন পুষ্টি সেবা। আমরা কথা বলেছি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে। আসলে প্রতিটি গর্ভধারণই কিন্তু, প্রতিটি মাতৃত্বই কিন্তু অবশ্যই কাঙ্ক্ষিত হওয়া উচিত এবং তার সাথে সাথে একটি মা এবং শিশুর পুষ্টির বিষয়টা আমাদের অবশ্যই বিবেচনায় আনতে হবে। পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন।